বিশেষ সুযোগে কালো টাকা সাদা করার হিড়িক 10 মাসে বৈধ হয়েছে 14,500 কোটি টাকা। চীন থেকে 1.5 কোটি ডোজ করোনার টিকা কিনতে ক্রয় কমিটির অনুমোদন। জুনে দেশে আসছে প্রথম চালান। করোনায় ত্রাণ সহায়তা পাননি দেশের 77% মানুষ। প্রযুক্তি ব্যবহার করে তালিকা করার তাগিদ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আর শুরুতেই আসছে বাজেটের খবর। বিশেষ সুযোগ পেয়ে হিড়িক পড়েছে কালো টাকা সাদা করায়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেবে এই অর্থ বছরের 10 মাসে 14,500 কোটি টাকা বৈধ করা হয়েছে। এনবিআর কর্মকর্তারা জানান, আগামী অর্থ বছরে বিশেষ সুযোগ না থাকলেও কালো টাকা সাদা করা যাবে। নানা সমালোচনার মুখেও ৪৫ বছরের বেশি সময় ধরে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হচ্ছে। যদিও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ছাড়া ততটা সাড়া মেলেনি। করোনায় অর্থনীতির ক্ষতি বিবেচনায় চলতি অর্থ বছরও অবৈধ সম্পদ 10% কর দিয়ে বৈধ করার সুযোগ দেয় সরকার। বিধান করা হয় এই সম্পদ নিয়ে কোনো সংস্থাই প্রশ্ন তুলতে পারবে না। জুলাই থেকে এপ্রিল পর্যন্ত এই সুযোগ নিয়েছেন 10,400-র বেশি নাগরিক। বৈধ হয়েছে প্রায় 14,500 কোটি টাকা সমমূল্যের অর্থ সম্পদ। আর এতে সরকার রাজস্ব পায় প্রায় 1450 কোটি টাকা। এনবিআর কর্মকর্তারা বলছেন, এই সুযোগ পাওয়া যাবে 30 জুন পর্যন্ত। মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামাল আগামী বাজেটে বিশেষ সুযোগের পক্ষে প্রস্তাব দিচ্ছে না অর্থ মন্ত্রণালয়। তবে আগের নিয়মে কালো টাকা সাদা করার সুযোগ থাকছেই। 10% কর দিয়ে অপ্রদর্শিত অর্থে ফ্ল্যাট কেনা যাবে। একই শর্তে অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক ও ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ডের বন্ডে বিনিয়োগ করা যাবে। সরকার যদি গত বছরের যে বিশেষ সুবিধাটা দিয়েছিলেন সেখান থেকে বের হয়ে আসে, তাহলে নিঃসন্দেহে এটা ইতিবাচক। আমি মনে করি যে এই জায়গা থেকে সরকারের বের হয়ে আসাটাই ভালো। বরং এবারের বাজেটে অনেক বেশি আমাদের গুরুত্ব দেওয়া উচিত যে আমরা কিভাবে যেই কর ফাঁকির বিভিন্ন যে প্রচলন রয়েছে সেইটাকে আমরা কতখানি কমিয়ে আনতে পারি। সীমিত আকারেও কালো টাকা সাদা করার পক্ষে নন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, এই সুযোগ দেয়া হলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির টাকাও অনেকে বৈধ করবেন। 30% ট্যাক্সের জায়গায় 10% দিয়ে আমি বৈধ করি, তাহলে কিন্তু এটা খুব খারাপ একটা প্রেসিডেন্স সেট করে। কারণ তখন যারা বৈধ পথে যারা ইনকাম করে, এনারা কিন্তু চিন্তা করবে যে আমি লিগালি সবসময় ট্যাক্স ফাইলিং করছি, করছি, 30% ট্যাক্স দিচ্ছি, আর আমি যদি না শো করি এটা, আমি 10% এটা লিগালাইজ করতে পারবো। এই স্কোপটা কিন্তু দেওয়া উচিত না, কারণ এখানে গভর্নেন্সের কোয়েশ্চেন আসে, এখানে এথিক্সের কোয়েশ্চেন আসে। ব্যবসায়ীরা বলছেন, কালো টাকা সাদা করার সুযোগ থাকলে অনেকেই কর দেয়ায় উৎসাহিত হবেন না। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুনে দেশে আসছে সরকারের কেনা সিনোফার্মের তৈরি 50 লাখ ডোজ করোনা টিকা। পর্যায়ক্রমে আগস্ট পর্যন্ত 3 মাসে মোট 1.5 কোটি ডোজ টিকা কিনবে সরকার। বৃহস্পতিবার সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 29 এপ্রিল চীনের সিনোফার্মের তৈরি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় সরকার। এরপর আসে উপহারের 5 লাখ টিকা। এবার টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে চীন থেকে টিকা কেনার অনুমোদন দেয়া হয়েছে। চীনের কোম্পানি সিনোফার্ম থেকে 1.5 কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে 1267 কোটি 50 লাখ টাকা। অর্থাৎ প্রতি ডোজ টিকা কিনতে খরচ হবে $10। সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 19তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শুক্রবার রাশিয়ার টিকা কেনার বিষয়ে আলোচনায় বসছে স্বাস্থ্য বিভাগ। জুন, জুলাই, আগস্ট এই সময়ে চীনের সিনোফার্ম কর্তৃক প্রতি মাসে 5 মিলিয়ন অর্থাৎ 50 লক্ষ ডোজ SARS-CoV-2 ভ্যাকসিন সরবরাহ করা হবে। রাশিয়ার সাথে একটা মিটিং আছে আগামী দিন শুক্রবার দিন, কালকে সন্ধ্যার সময় একটা মিটিং আছে। রাশিয়াকে যে আমরা চিঠি পাঠিয়েছিলাম আমাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এবং অন্যান্য বিষয়াদি জানিয়ে,
সেটার ব্যাপারে তারা কথা বলতে চায়। সভায় অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে মানুষের জীবন ও জীবিকাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। আমাদের লক্ষ্য থাকবে দেশের মানুষকে বাঁচানো, ব্যবসায়ীদেরকে বাঁচানো। সুতরাং সবাই স্বার্থ দেখেই আমরা এই বাজেটটি গ্রহণ করতেছি। ক্রয় কমিটির সভায় স্থানীয় সরকার বিভাগের 2টি, স্বাস্থ্যসেবা বিভাগের 2টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 1টি সহ মোট 9টি প্রস্তাব উত্থাপন করা হয়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আমরা সংবাদের শুরুতে একটি প্রতিবেদন দেখেছিলাম এই বিষয়ে। তো আপনার কাছে জানতে চাইব যে প্রতি বছরই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে, তো অর্থনীতির জন্য এটা কতটুকু ইতিবাচক হবে? দেখুন, অর্থনীতির অর্থে আমাদের কাছে মনে হয় যে এটা খুব সীমিত আকারে কিছু ইতিবাচক প্রভাব রাখে, সরকারের হাতে কিছু রাজস্ব আসে, কিন্তু মনে রাখা দরকার যেটি এর পুরো অর্থটি আসলে অর্থনীতিতে যে কোনো ভাবেই হোক বিনিয়োজিত রয়েছে। সুতরাং ভাবার কোনো কারণ নেই যে এই টাকাগুলো হঠাৎ করে মানুষজনের ঘর থেকে এসে অর্থনীতিতে যুক্ত হচ্ছে, তা কিন্তু না। সুতরাং এই টাকাগুলো অর্থনীতিতে আছে, শুধু তার রংটি পরিবর্তন হচ্ছে। এবং এর কারণে এবার যেমন 14,000 কোটি টাকা সাদা হয়েছে, 10% হিসেবে সরকার 1400 কোটি টাকা সরকার রাজস্ব এসছে, সেটি হয়তো সরকার দেখতে পারে। কিন্তু মনে রাখা দরকার যে অর্থনীতিতে যে বিপুল পরিমাণ কালো টাকা রয়েছে, তার বিপরীতে এই যে পরিমাণ সাদা হচ্ছে, সেটি বিবেচনা করলে এটি একেবারে মামুলি একটি অংশ। বরঞ্চ এই ধরনের প্রবণতার জন্য যেটি দাঁড়াচ্ছে, সরকার বরঞ্চ রাজস্ব হারাচ্ছেন, অনেকেই টাকা হয়তো সাদা করতে চাইবেন না, এরকম একটা প্রবণতাও তৈরি হচ্ছে। এবার সম্প্রতি শুনতে পেলাম যে মাননীয় অর্থমন্ত্রী বলছেন যে যতদিন কালো টাকা থাকবে ততদিন আসলে এই সুবিধা দেয়া হবে। এটি খুবই একটি ভ্রমাত্মক চিন্তা। আমাদের কাছে মনে হয় যে উল্টো দাঁড়াবে, যতদিন আসলে সরকার এই সুবিধা দিবেন ততদিনই আসলে আমরা দেখব যে কালো টাকা সাদা থেকে যাবে, কালো টাকা থেকে যাবে অর্থনীতিতে। সুতরাং এই জায়গা থেকে সরকারের বেরিয়ে আসা দরকার বলে আমরা মনে করি। জানতে চাবো যে অর্থ পাচার রোধে কালো টাকা সাদা করার সুযোগ কি কাজে আসবে কিনা, আর নিয়মিত যারা কর দিচ্ছেন তারা কি নিরুৎসাহিত হবে কিনা? এর মাধ্যমে নিয়মিত করদাতারা কিছুটা হলেও তো নিরুৎসাহিত হবেন, আমরা সেটি বুঝতেই পারি। উপরন্তু যখন এই ধরনের সুবিধাগুলো অবারিতভাবে থাকে, তখন আরো এক ধরনের গোষ্ঠীর আরো প্রবণতা তৈরি হয় আরো সাদা না করতে, অথবা ট্যাক্স না দিয়ে এটিকে ট্যাক্স অ্যাভয়েড করবার একটা প্রবণতা তৈরি হয় সেই জায়গায়। আমরা বরঞ্চ এগুলোকে বলি এক ধরনের প্রণোদনামূলক ব্যবস্থা। মনে রাখা দরকার যে এই ধরনের প্রণোদনামূলক ব্যবস্থায় কিন্তু সামগ্রিকভাবে সাদা টাকা আসলে তৈরি হয় না, বরঞ্চ এই ধরনের ব্যবস্থায় কালো টাকা আরো বাড়তে শুরু করে। সেই জায়গা থেকে বেরিয়ে আসা দরকার। এবং যেটি বলছিলেন যে এর ফলে অর্থ পাচার বাড়বে কিনা, আমাদের কাছে সেটিও আসলে আশঙ্কা মনে হয় যে এর ফলে অর্থ পাচার আরো বাড়তে পারে, এটির মাধ্যমে অর্থ পাচার কমানো যাবে। এই মুহূর্তে বৈশ্বিক পর্যায়ে যেহেতু কালো টাকার ট্রানজেকশন কিছুটা কম, কোভিড এর কারণে মুভমেন্ট কম, অর্থনৈতিক কর্মকাণ্ড কম, সে কারণে কিন্তু কালো টাকার চাহিদা কিছুটা কমে গেছে। কিন্তু যখনই আবার নতুন করে এই পরিস্থিতির পরিবর্তন হবে, কোভিড থেকে বের হতে শুরু করবে, তখনই কিন্তু এই অর্থগুলো আবারও সেখানে চলে যাবে। সুতরাং এটি ভাবার কোনো কারণ নেই যে এই সরকারের প্রণোদনার সুবিধা নিয়ে আগামীতে আরো ওইরকম ভাবে বেরিয়ে আসবে। বরঞ্চ বিষয়ে জানতে চাচ্ছি যে এই সুযোগে কি দেশে বিনিয়োগ বাড়তে পারে কিনা? আমাদের কাছে মনে হয় না যে এটিকে বিনিয়োগের সাথে সম্পর্কিত করার খুব একটা সুযোগ রয়েছে, কেননা বিনিয়োগ এই টাকাগুলো আদতেই আসলে বিভিন্নভাবে অর্থনীতিতে বিনিয়োজিত ছিল। আপনি শুধুমাত্র তাকে ঘুরিয়ে এখন শুধু সাদা করার কথা বলছেন। খুব বাড়তি কোনো বিনিয়োগ এই টাকার মাধ্যমে হচ্ছে বলে মনে হয় না, বরঞ্চ সাদা অর্থের একটি বিনিয়োগ আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা চাই যে এই টাকা থেকে বেরিয়ে আসবো, তাহলে আমাদের কাছে মনে হয় একটি ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেম আমাদের এখানে চালু করার দরকার রয়েছে, যেটাতে সকল ধরনের ট্রানজেকশন সরকার মনিটর করতে পারবেন। স্যার, পুঁজিবাজারে যে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে, এতে কি বাজারে কোনো ধরনের বিরূপ প্রভাব পড়ছে, কি মনে হয় আপনার? পুঁজিবাজারের ক্ষেত্রে বাজারের একটা প্রবণতাই রয়েছে আসলে যে কোনো ধরনের স্পেকুলেশন থেকে সুবিধা নেয়ার, এবং এখন আমরা বিভিন্ন ভাবে এই যে সাদা করার প্রবণতা দেখছি, সেটিও আসলে পুঁজিবাজারে যাচ্ছে।
এবং পুঁজিবাজারের ক্ষেত্রে সমস্যা রয়েছে যে এর যে বিও অ্যাকাউন্ট রয়েছে সেই বিও অ্যাকাউন্টের ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নিয়ে সমস্যা রয়েছে। এখনো এসিসি আসলে বিও অ্যাকাউন্টের স্বচ্ছতা নিয়ে কাজ করতে পারছে না। সুতরাং যেহেতু এই পুঁজিবাজারের যে কোনো ট্রানজেকশনের ক্ষেত্রে এখনো বিভিন্ন রকমের স্পেকুলেশন করার সুযোগ রয়েছে, এইটাকে ম্যানিপুলেট করবার সুযোগ রয়েছে, সুতরাং এই টাকা পুঁজিবাজারে গিয়ে সেটিও আসলে বাজারকে স্পেকুলেট বা ম্যানিপুলেট করবার জন্য ভূমিকা রাখছে বলে মনে হয়। স্যার, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানাবো আরও কিছু খবর। করোনায় ত্রাণ সহায়তা পায়নি ৭৭ ভাগ মানুষ, আর অতি দরিদ্রদের মধ্যে কোনো সহায়তা পাননি ৭৫ ভাগের বেশি মানুষ। ২৬০০ খানা জরিপ করে তথ্য দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এবং অক্সফাম। তবে ত্রাণ কার্যক্রম এখনো চলছে এবং যতটুকু বাস্তবায়ন হয়েছে তা সুষ্ঠুভাবে হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। করোনা মহামারীতে আয় কমেছে বহু মানুষের, পিছিয়ে থাকা জনগোষ্ঠী আরও পিছিয়েছে। আগে দারিদ্র্য সীমার উপরে থাকলেও মহামারী শুরুর পর নেমে এসেছে দরিদ্রের তালিকায়। দুর্ভোগে পড়া লোকজনকে সহায়তায় বিজিএফের চাল, নগদ টাকাসহ নানা ত্রাণ সহায়তা দিচ্ছে সরকার। ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এবং অক্সফামের এক জরিপ বলছে, সামগ্রিকভাবে ত্রাণ পায়নি ৭৬.৬ ভাগ মানুষ, দরিদ্রদের মধ্যে পায়নি ৭৫.২ ভাগ, আর ত্রাণ পাওয়াদের মধ্যে ৪৪ ভাগই অবস্থা সম্পন্ন। খাদ্য সহায়তা পায়নি 50 ভাগ অতি দরিদ্র। সাধারণভাবে এটা যারা সবচেয়ে কম আয়ের 25%, সেখানে কিন্তু 1/4কে কাভার করা গেছে। বাকি যারা কাভার্ড হয়েছেন তারা কিন্তু এটার বাইরে। চলমান ত্রাণ কার্যক্রম সম্পর্কে অবগত মাত্র ১.৬ ভাগ সুবিধাভোগী। এক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং প্রচারের সীমাবদ্ধতাকেই মূল কারণ বলছেন গবেষকরা। যেহেতু জাতীয়ভাবে তথ্যের উপাত্তের অভাব, সেহেতু আমরা অনেক পুরনো, প্রায় 1 দশকের পুরনো তথ্য উপাত্ত নিয়ে এই সমস্ত বিতরণ ব্যবস্থা করতে যাচ্ছি। যে তথ্য আছে সেটা যথেষ্ট পরিমাণে বিভাজিত না, অর্থাৎ আমরা যে সমস্ত স্থানিক এবং প্রাসঙ্গিক আমরা বিপন্নতার কথা বলি সেগুলি এই তথ্যের ভিতরে প্রতিফলিত না। এদিকে করোনার কারণে গত বছর চাল সংগ্রহ কম হওয়ায় বর্তমানে নগদ সহায়তা বেশি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এখন পর্যন্ত যথাযথভাবে ত্রাণ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রায়োরিটি বেসিসে কাজ করেছি, যারা অতি দরিদ্র ও যাদের খাদ্য সহায়তা খুব বেশি দরকার তাদের মাঝে আমরা বিতরণ করেছি, এবং এই বিতরণটা গতবারের চেয়ে এবার আরো বেশি স্বচ্ছতার সাথে করা হয়েছে, এবং এই পর্যন্ত কোনো অনিয়ম বা দুর্নীতির আমরা সংবাদ পাইনি। প্রান্তিক পর্যায়ে ত্রাণ সহায়তা নিশ্চিতে তথ্য হালনাগাদ এবং সরকারি বেসরকারি বিভিন্ন পক্ষকে সম্পৃক্ত করার তাগিদ বিশ্লেষকদের। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের ব্যাপক উত্থানে লেনদেন হয়েছে। ডিএসসি এর প্রধান সূচক ডিএসইএক্স 101 পয়েন্ট বা 1% বেড়ে ৫,৯৮৫ পয়েন্টে অবস্থান করছে, যা গত 5 মাসের মধ্যে সূচকটির সর্বোচ্চ অবস্থান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক বেড়েছে 277 পয়েন্ট। বৃহস্পতিবার দিনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ঢাকা স্টক এক্সচেঞ্জ। লেনদেন শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 101 পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৯৮৫ পয়েন্টে। আর মাত্র 15 পয়েন্ট বাড়লেই ৬,০০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করবে প্রধান সূচক। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২,৩৬৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের থেকে ৩৬০ কোটি ৬ লাখ টাকা বেশি। হাত বদলায় অংশ নেওয়া ৩৬৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকার মধ্যে প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো ফার্মা, দ্বিতীয় প্রাইম ব্যাংক, তৃতীয় অবস্থানে আইএফআইসি ব্যাংক। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকার প্রথম অবস্থানে নর্দার্ন ইন্স্যুরেন্স, দ্বিতীয় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে গ্রিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 277 পয়েন্টের বেশি। লেনদেন 104 কোটি 37 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে মাস্ক উপহার দিয়েছে তৈরি পোশাক খাতের ক্রেতা প্রতিষ্ঠান ফরাসি ব্র্যান্ড ডিক্যাথলন।
দুপুরে ক্রেতা প্রতিষ্ঠানটির পক্ষে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের কাছে মাস্ক হস্তান্তর করেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। এ সময় পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান জায়ান্ট গ্রুপ ও উর্মি গ্রুপ ডিএনসিসিকে মাস্ক উপহার দেয়। এ সময় করোনা প্রতিরোধে পোশাক খাত সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, মাস্ক ব্যবহার সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানার কারণেই পোশাক খাতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। দেশে ৩৫% মানুষ তামাক সেবন করেন, তবে ভয়াবহভাবে তামাকে ঝুঁকছে যুব সমাজ। শুধু কর বৃদ্ধি নয়, তামাক সেবন বন্ধে জনসচেতনতা বাড়াতে হবে। বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংলাপে এই পরামর্শ দেন আলোচকরা। ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ, ডিজিএফবি ও ডর্ব যৌথভাবে এই সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে জানানো হয়েছে 2018-19 অর্থ বছরে তামাক থেকে 22,000 কোটি টাকা কর আদায় হলেও চিকিৎসা বাবদ ক্ষতি 30,000 কোটি টাকা। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বর্তমানে যুব সমাজের মধ্যে তামাক সেবন যেভাবে বাড়ছে তা ভয়াবহ। তরুণদের কাছ থেকে আমরা এই তামাকের হাত থেকে কিভাবে দূরে রাখা যায়, বিশেষ করে শুধু ট্যাক্স বৃদ্ধি করলেই কিন্তু আমরা তাদেরকে খাবার হাত থেকে নিরুৎসাহিত করতে পারবো না। আমার মনে হয় যে জনসচেতনতা তৈরি করা, পরিবারের মধ্য থেকে সবার আগে এই সচেতনতাগুলো তৈরি করা, যে সিগারেটের যে প্রভাব। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু বেড়িবাঁধ ধসে যাওয়ার পাশাপাশি ভেসে গেছে কয়েক হাজার ঘেরের মাছ। এজন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় 12টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে কমপক্ষে 15 গ্রামের মানুষ। ভেসে গেছে 2 শতাধিক মাছের ঘের। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এই মুহূর্তে এবং বেড়িবাঁধের বেশ কিছু জায়গায় ভেঙে গেছে, যেগুলো স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সেগুলো নির্মাণ কাজ বা সংস্কারের কাজ চলছে। ব্যাগ, জিও ব্যাগ, সিনথেটিক ব্যাগ এগুলোর মাধ্যমে। বাগেরহাটে 2000-এর বেশি মাছের ঘের ভেসে 1.5 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে বলা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলায়। রামপাল, মোংলা, মোরেলগঞ্জ, শরণখোলা এই 4টি উপজেলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আমাদের 2091টি ঘের প্লাবিত হয়েছে, যার এর মধ্যে 1.53 লাখ টাকার মাছ প্রাথমিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছি। খুলনার কয়রায় ভেসে গেছে পুকুর ও ঘেরের প্রায় 1.5 কোটি টাকার মাছ। দাকব উপজেলায়ও শতাধিক ঘের ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বেড়িবাঁধ। টেকসই বেড়িবাঁধ না হলে এই কয়রাবাসী, শুধু এটা আমার মহারাজপুরই নেন না, দক্ষিণ বেতকাশী, উত্তর বেতকাশী, কয়রা সদর এবং মহেশপুর, এই মহারাজপুর, এই 4টা ইউনিয়ন প্রতি বছরই প্লাবিত হয়। ঝালকাঠিতে জোয়ারের পানিতে প্রায় 300 পুকুর ও মাছের ঘের ভেসে গেছে। বরগুনার 6টি বেড়িবাঁধ ভেঙে প্রায় 20 কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে শতাধিক মাছের ঘের। লাখ লাখ টাকার মাছ গেছে। আমাদের ঘরে কিছু কোনো খাবার দাবারের কিছু নাই। একটা লোকে আমাদের বলে না যে আমরা আছি তোমাদের পাশে বা কি, এরকম কোনো লোক এখন পর্যন্ত আসেনি। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চলতি বছরের প্রথম প্রান্তিকে আন্তর্জাতিক পণ্য বাণিজ্যের রেকর্ড করেছে G20ভুক্ত দেশগুলো। করোনা মহামারীর পর প্রথমবারের মতো কোনো প্রান্তিকে ইতিবাচক প্রবৃদ্ধি দেখল বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর এ জোট। সম্প্রতি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা OECDর প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। করোনা মহামারীর ভয়াবহতা কাটিয়ে 2020 সালের শেষ দিক থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে বিশ্ব অর্থনীতি। এরই মধ্যে কিছুটা পুনরুদ্ধার হয়েছে বড় অর্থনীতিগুলো। ওইসিডির প্রতিবেদন অনুযায়ী বছরের প্রথম 3 মাসে রপ্তানি ও আমদানিতে প্রবৃদ্ধির রেকর্ড হয়েছে G20 দেশগুলোতে। আগের বছরের একই সময়ের চেয়ে প্রবৃদ্ধি বেড়েছে যথাক্রমে 8% এবং 8.1%। যুক্তরাজ্য বাদে সব G20 দেশের অর্থনীতি এই প্রথম কোনো প্রান্তিকে ইতিবাচক প্রবৃদ্ধি দেখল। ডলারের মান কমে যাওয়া এবং পণ্যের মূল্য বৃদ্ধি এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।
G20-ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি পণ্য বাণিজ্য করা চীনে এবার রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে 18.9%। একই সময়ে দেশটির আমদানি বেড়েছে 19 ভাগ, যা 2 দশকের মধ্যে দেশটির সর্বোচ্চ বাণিজ্যের রেকর্ড। এদিকে প্রথম প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি ও আমদানির প্রবৃদ্ধি যথাক্রমে 3.8% এবং 5%। G20-ভুক্ত দেশগুলোর মধ্যে প্রবৃদ্ধি কমেছে শুধু যুক্তরাজ্যে। প্রথম 3 মাসে দেশটির রপ্তানি এবং আমদানি দুই ক্ষেত্রেই প্রবৃদ্ধি কমেছে যথাক্রমে 5.7% এবং 10.5%। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 122 টাকা 80 পয়সায়। কমেছে ইউরোর দরও, বিনিময় হয়েছে 105 টাকা 58 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 24 পয়সায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 22 টাকা 74 পয়সায়। দর অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 284 টাকা 14 পয়সায়। কমেছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হয়েছে 20 টাকা 60 পয়সায়। শেষ করব অর্থনীতি সারাদিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিশেষ সুযোগে কালো টাকা সাদা করার হিড়িক, 10 মাসে বৈধ হয়েছে 14.5 কোটি টাকা।